আধুনিক ব্যবসার জগতে এখন সবচেয়ে আলোচিত কনসেপ্টগুলোর একটা হলো গ্রোথ হ্যাকিং। তো আজ আমরা এর একেবারে ভেতরে ঢুকে দেখব আর বোঝার চেষ্টা করব যে নতুন যুগের কোম্পানিগুলো কিভাবে এত তাড়াতাড়ি এত সফল হচ্ছে। চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। একবার ভাবুন তো, ফেসবুক বা উবারের কথা, তাদের কোনো বিশাল লঞ্চিং প্রোগ্রামের কথা কি আমাদের মনে পড়ে? মনে পড়ার কথাও না, কারণ পুরনো দিনের কোম্পানিগুলোর মতো তারা বিশাল আয়োজন করে যাত্রা শুরুই করেনি। তাহলে আসল প্রশ্নটা হলো, এত কম সময় তারা পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটা হয়ে উঠল কিভাবে? এর পেছনে কৌশলটা আসলে কি? এইখানেই চলে আসছে গ্রোথ হ্যাকিংয়ের আইডিয়াটা। হ্যাকিং শব্দটা শুনলেই আমাদের মাথায় একটু অন্যরকম চিন্তা আসে, তাই না? কিন্তু এখানে এর মানে হলো গ্রোথ বা বৃদ্ধির জন্য সবচেয়ে কার্যকর আর স্মার্ট রাস্তাটা খুঁজে বের করা। এটা কোনো অনৈতিক উপায় না, বরং ডেটা আর ক্রিয়েটিভিটির উপর ভর করে বানানো একটা স্মার্ট প্রসেস। সত্যি বলতে এটা শুধু কিছু কৌশল নয়, এটা একটা মাইন্ডসেট বা মানসিকতা। কিন্তু গ্রোথ হ্যাকিং আসলে কি সেটা ঠিকঠাক বোঝার আগে আমাদের কয়েকটা পুরনো ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। ব্যবসা নিয়ে আমাদের মধ্যে এমন কিছু আইডিয়া কাজ করে যেগুলো আসলে আমাদের সফল হতে বাধা দেয়। চলুন সবার আগে সেই ধারণাগুলোকেই একটু ভাঙা যাক। আমাদের সবার মধ্যে সবচেয়ে বড় যে ভুল ধারণাটা কাজ করে সেটা হলো, প্রোডাক্ট যদি দারুণ হয় তাহলে সাফল্য আসবেই। কিন্তু বাস্তবতা হলো, শুধু একটা অসাধারণ প্রোডাক্টই সাফল্যের গ্যারান্টি দেয় না। ভাবুন তো, আজকে যদি কেউ ফেসবুকের একটা হুবহু কপি বানিয়ে ফেলে, তাহলে কি সেটা পরদিনই ফেসবুক হয়ে যাবে? না, কখনোই না। আরেকটা খুব জনপ্রিয় ধারণা হলো, যে কোনো আইডিয়া নিয়ে যে সবার আগে মার্কেটে আসতে পারবে সেই জিতে যাবে। কিন্তু গুগল কি প্রথম সার্চ ইঞ্জিন ছিল? কিংবা ফেসবুক কি প্রথম সোশ্যাল নেটওয়ার্ক? উত্তরটা হলো না। বরং যে সবার আগে আসে তাকেই পুরো বাজার তৈরি করার কষ্টটা করতে হয়, শুরুর দিকে সব ভুল ত্রুটির ধাক্কা সামলাতে হয়, আর এর পেছনে প্রচুর টাকা আর সময় খরচ হয়ে যায়। অনেকেই ভাবেন প্রত্যেকটা সফল ব্যবসার পেছনে না জানি কোনো একটা বিশাল গোপন রহস্য লুকিয়ে আছে, কিন্তু সত্যিটা হলো, সাফল্যের কোনো একটা ম্যাজিক ফর্মুলা নেই। এটা আসলে শত শত ছোট ছোট পরীক্ষা, ডেটা অ্যানালিসিস আর ক্রমাগত নিজেকে উন্নত করার একটা লম্বা প্রসেস। ব্যাপারটাকে জানেন তো, একটা দারুণ বিরিয়ানি রান্নার সাথে তুলনা করা যায়। বিরিয়ানির স্বাদ কি কোনো একটা জাদুকরি মশলার জন্য হয়? না তো। সঠিক চাল, মাংস, মশলা, সেগুলোর ঠিকঠাক পরিমাণ এবং রান্নার সঠিক পদ্ধতি, এই সব কিছু যখন একসাথে মিলে যায় তখনই সেরা স্বাদটা পাওয়া যায়। ব্যবসাও ঠিক সেরকমই, অনেকগুলো ছোট বড় জিনিসের পারফেক্ট কম্বিনেশন। বেশ, তাহলে যদি কোনো জাদুকরি কৌশল নাই থাকে, তাহলে আসল ভিত্তিটা কি? এই ভুল ধারণাগুলো থেকে বেরিয়ে এসে আমরা এখন গ্রোথ হ্যাকিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কোর কনসেপ্টের দিকে যাব। মার্কেটিং নিয়ে একটা পুরনো কথা চালু আছে যে সেরা সেলসম্যান তো সেই যে টাক মাথার মানুষের কাছেও চিরুনি বিক্রি করে ফেলতে পারে। গ্রোথ হ্যাকিংয়ের দর্শনটা হলো ঠিক এর উল্টো। এর মূল কথা হলো, যার যেটা দরকার নেই তাকে সেটা জোর করে বিক্রি করার চেষ্টা না করা, বরং এমন মানুষদের খুঁজে বের করা যাদের আপনার প্রোডাক্টটা আসলেই দরকার। এই আইডিয়াটাকেই বলা হয় প্রোডাক্ট মার্কেট ফিট বা সংক্ষেপে পিএমএফ। সহজ কথায় এর মানে হলো, আপনি এমন একটা প্রোডাক্ট বানিয়েছেন যার জন্য মার্কেটে সত্যিকারের একটা চাহিদা আছে। এটা এমন একটা পর্যায় যখন কাস্টমাররা নিজে থেকেই আপনার প্রোডাক্ট ব্যবহার করছে, অন্যদের কথা বলছে, আর এটা না থাকলে তাদের চলবেই না। যতক্ষণ না এই পিএমএফ আসছে, গ্রোথ হ্যাকিংয়ের কোনো কৌশলই কিন্তু ঠিকমতো কাজ করবে না। কিন্তু আমরা বুঝবো কিভাবে যে আমাদের প্রোডাক্ট মার্কেট ফিট তৈরি হয়েছে? এর জন্য শন অ্যালিস নামে একজন একটা খুব সহজ কিন্তু দারুণ কার্যকর টেস্ট তৈরি করেছেন। আপনার বর্তমান ইউজারদের জিজ্ঞেস করতে হবে, যদি আমাদের এই প্রোডাক্টটা কাল থেকে আর না থাকে তাহলে আপনার কেমন লাগবে? উত্তরে যদি 40% বা তার বেশি মানুষ বলে যে তারা খুবই হতাশ হবে, তাহলেই বোঝা যাবে যে আপনি প্রোডাক্ট মার্কেট ফিট পেয়ে গেছেন। প্রোডাক্ট মার্কেট ফিট অর্জনের সবচেয়ে সেরা উপায়টা কি হতে পারে? এমন একটা কৌশল আছে যা আপনার সময় আর টাকা দুটোই বাঁচিয়ে দেবে, আর সেটা হলো প্রোডাক্ট পুরোপুরি বানানোর আগেই কাস্টমারের কাছ থেকে এক ধরনের কমিটমেন্ট আদায় করে নেওয়া। কথাটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। মানুষ একটা আইডিয়ার জন্য টাকা খরচ করতে রাজি আছে কি না তা জানার সবচেয়ে হর্ষ উপায় হলো প্রোডাক্টটা বানানোর আগেই তাদের কাছে সেটা বিক্রি করার চেষ্টা করা। যদি তারা টাকা দিতে রাজি হয়, তার মানে হলো আপনার আইডিয়ার সত্যিকারের চাহিদা আছে। বানানোর আগে বিক্রি, এটা কি আসলেই সম্ভব? চলুন আপনাদের একটা সত্যিকারের গল্প বলি। এই গল্পটা শুনলে বোঝা যাবে কিভাবে শুধু একটা আইডিয়া আর একটা ছবি ব্যবহার করে একটা প্রজেক্ট প্রায় ৪৫ লক্ষ টাকার স্পন্সরশিপ পেয়েছিল। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের সময় ক্রিকপল নামে একটা প্রিডিকশন গেমের আইডিয়া ভাবা হলো। তখনও কোনো ওয়েবসাইট বানানো হয়নি, কিছুই না।
ছিল শুধু ওয়েবসাইটের হোম পেজের একটা ডিজাইন, মানে শুধুই একটা জেপিজি ফাইল। সেই ডিজাইনার আইডিয়া নিয়ে একটা বড় কোম্পানির কাছে পিচ করা হলো, আর অবিশ্বাস্যভাবে তারা সাথে সাথেই প্রজেক্টটাতে ইনভেস্ট করতে রাজি হয়ে গেল। ভাবা যায়, কোনো ওয়ার্কিং প্রোডাক্ট ছাড়াই শুধু একটা পাওয়ারফুল আইডিয়া আর একটা ডিজাইনের ওপর ভর করে প্রজেক্টটা প্রায় ৪৫ লক্ষ টাকা স্পন্সরশিপ জোগাড় করে ফেলেছিল। আর পরে তো এটা অসম্ভব সাফল্যও পায়। এটাই হলো বানানোর আগে বিক্রি করার আসল শক্তি। তাহলে আমাদের প্রথম পদক্ষেপটা কি হওয়া উচিত? এই পুরো আলোচনার মূল শিক্ষাটা হলো শুরুতেই একটা পারফেক্ট প্রোডাক্ট বানানোর পেছনে না ছুটে বরং ফোকাসটা একটু অন্যদিকে ঘোরানো। আমাদের লক্ষ্যটা প্রোডাক্টের জন্য কাস্টমার খোঁজা নয়, বরং কাস্টমারদের জন্য প্রোডাক্ট বানানো। এর মানে হলো আগে এমন একদল মানুষ বা একটা কমিউনিটি তৈরি করা যাদের একটা নির্দিষ্ট সমস্যা আছে এবং তারা অধীর আগ্রহে সেই সমস্যার একটা ভালো সমাধানের জন্য অপেক্ষা করছে। আর এই দর্শক বা অডিয়েন্স তৈরি করার সবচেয়ে কার্যকর উপায়গুলোর একটা হলো ইমেল লিস্ট বিল্ড করা। ডেটা বলছে মার্কেটিংয়ে ইনভেস্টমেন্টের উপর রিটার্ন বা সংক্ষেপে ROI সবচেয়ে বেশি আসে ইমেল মার্কেটিং থেকে। এখানে প্রতি $1 খরচ করে প্রায় $40 পর্যন্ত রিটার্ন পাওয়া সম্ভব, যা অন্য যে কোনো মিডিয়ামের চেয়ে বহুগুণ বেশি। কিন্তু মানুষ আপনাকে এমনি এমনি তাদের ইমেল কেন দেবে? এখানেই আসে লিড ম্যাগনেট নামের একটা কৌশল। আপনাকে যা করতে হবে তা হলো আপনার সম্ভাব্য গ্রাহকদের কোনো একটা সমস্যার সমাধান দেয় এমন উপকারী কন্টেন্ট তৈরি করা, যেমন একটা ভিডিও টিউটোরিয়াল বা একটা গাইডলাইন। এরপর সেই কন্টেন্টেরই একটা আরও বিস্তারিত ভার্সন, ধরুন একটা ডিটেলড PDF, তাদের ইমেলের বিনিময়ে অফার করতে হবে। এতে করে আপনি শুধু তাদেরই ইমেল পাবেন যারা ওই বিষয়ে আসলেই আগ্রহী। তাহলে চলুন শেষ করার আগে এই প্রশ্নটা নিয়ে ভাবা যাক, আমরা কি এতদিন ধরে ভুল দিকে মনোযোগ দিয়ে এসেছি? কি হবে যদি কোনো ব্যবসার আসল ভিত্তিটা তার প্রোডাক্ট না হয়ে বরং সেই প্রোডাক্টের জন্য অপেক্ষা করা একটা আগ্রহী কমিউনিটি হয়?